আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে খোলা হয়েছে। চলুন আজকে টিউটোরিয়াল আলোচনা করা যাক। আমার আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট অফিস এক্সেলের গোল সিক। গোল কথাটির অর্থ হলো লক্ষ্য এবং সিক কথাটির অর্থ হলো তল্লাশি বা জানা। এক্সেলে কোনো ফর্মুলার একটি নির্দিষ্ট মান জানা থাকলে একটি ইনপুট ডেটার কোনো মানের জন্য ফর্মুলাতে সেই নির্দিষ্ট মান কত হবে তা নির্ণয়ের জন্য গোল সিক ফর্মুলাটি ব্যবহার করা যায়। হোয়াট ইজ গোল সিক? যদি ইংরেজিতে বলতে হয় তাহলে যেটা বলবো, গোল সিক ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং দ্য কারেক্ট ইনপুট ভ্যালু হোয়েন অনলি দ্য আউটপুট ইজ নোন। এক্সেলে প্রবেশের পদ্ধতিটা আমি এখানে লিখে দিয়েছি। স্টার্ট টু মাইক্রোসফট অফিস টু মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ব্যবহার করেছি বলে 2007টা আমি লিখেছি। এটা আমাদের অফিস এক্সেল 2003, 2007, 2010, 2013, 2016, 2019 যে কোনো কিছুতে করা যেতে পারে। আমি একটা ছক করে রেখেছি, এক্সেল আগে থেকেই খুলে রেখেছিলাম। তো গোল সিক বোঝানোর জন্য যে গোল সিক থেকে কি কি করা যেতে পারে। এক্সেলে কাজ করতে হলে প্রথমেই লজিক বা মূল বক্তব্যটা বুঝে নিতে হবে। আমি এখানে ধরেছি সেটা হচ্ছে লোন অ্যামাউন্ট একটা কিছু ধরবো, রেট অফ ইন্টারেস্ট একটা লেখা আছে, পিরিয়ড বা ইয়ার হিসাবে আমার দেখানো আছে বলে আমি মাস হিসাবে ও দেখাতে পারতাম। তাহলে শুধুমাত্র সুদ কত হবে বা টোটাল অ্যামাউন্ট মানে সুদ আসল মিলিয়ে কত হবে এরকম একটা কিছু আমি এখান থেকে বোঝাতে চেয়েছি। আর একটা আগের যে ভিডিও আমার করা ছিল টিউটোরিয়াল ভিডিও, সেখানে পিএমটি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, আজকেও কিছুটা আলোচনা করব। তাহলে গোল সিকের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি ধরছি লোন অ্যামাউন্ট একটা, এখানে লোন না হয়ে অন্য কিছু হতে পারতো, আমি লোন অ্যামাউন্টটি ধরেছি 20,000 টাকা লোন নেওয়া হলো এবং সেখানে আমি রেট অফ ইন্টারেস্ট রেখেছি 9.5%। 9.5 লেখার সাথে সাথে এখানে আমি দেখতে পাচ্ছি যে 10% চলে আসছে। আমি যদি আবার লিখতাম 9.5%, আমার কি লেখা আছে 10%। কেন? এখানে রাউন্ড ফিগারে ধরা আছে, তার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে আছে ইনক্রিজ ডেসিমেল, আমি এই ঘরে গিয়ে কার্সারটা রাখবো, আমি ইনক্রিজ ডেসিমেল করলে পরেই হবে। আমি এটা 1 ডেসিমেলও রাখতে পারতাম বা 2 ডেসিমেলও রাখতে পারতাম, আমি 2 ডেসিমেলই রাখলাম। পিরিয়ড আমি ধরে নিচ্ছি 6 ইয়ার্স। তাহলে যদি আমি শুধু সুদ কত হতে পারে, মানে এই যে 20,000 টাকা 9.5% হারে 6 বছর পরে আমি ইন্টারেস্ট কত পেতে পারি, তার জন্য যে ফর্মুলা আমরা ইউজ করতে পারি সমান, আমরা জানি সমান যে কোনো ফর্মুলা ইউজ করতে গেলে সমান দিতে হয় এক্সেলে, সমান লোন অ্যামাউন্ট ইনটু রেট অফ ইন্টারেস্ট। যদি এইটুকুটার মধ্যেই সীমাবদ্ধ রাখতাম তাহলে বুঝতাম যে এটা 1 বছরের সুদ, কারণ 9.5% মানে 100 টাকার 1 বছরের সুদ 9 টাকা 50 পয়সা। আমি যদি 6 বছরের সুদটা বার করতে চাইতাম তাহলে ইনটু এখানে 6 দিতাম বা B3 দিতাম। B3 বলতে পিরিয়ডের যে সেলটা আছে সেই অ্যাড্রেসটা আমি এখানে এন্টার করলে আমি দেখতে পেতাম যে আমার 20,000 টাকা 9.5% হারে 6 বছরের শুধু সুদ হচ্ছে 11,400 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট কত? টোটাল অ্যামাউন্ট আমরা বলতে পারি এখান থেকে সমান 20,000 যুক্ত যে সুদটা পেলাম সেই সুদটা এন্টার করে দিলাম। এখন তাহলে 20,000 টাকা 9.5% হারে 6 বছর ধরে রাখার পরে আমার টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে সেটা হচ্ছে 31,400 টাকা। আমাকে 31,400 টাকা 6 বছর পরে শোধ করতে হবে যদি এই শর্তে আমি নিই, মানে 6 বছরে একেবারে টাকা সবটা শোধ করে দেবো।
ঠিক আছে। কিন্তু যদি আমি এই 6 বছর পরে একবারে টাকাটা না দিতাম, আমি যদি ইনস্টলমেন্টে দিতাম, সেটা আমি পিএমটিতে দেখিয়েছিলাম। পিএমটিটা দেখলে পরে ভালো করে বোঝা যাবে, আপনারা দেখবেন সেটা। যদি আমি এখানে মাসে মাসে এখানে কিছু কন্ডিশন দিয়েছি, টোটাল পেমেন্ট লিখেছি এবং এক্সেস পেমেন্ট লিখেছি। যেহেতু আমার এখন কিচ্ছু করা নেই, তাই 20,000 টাকা এক্সেস পেমেন্ট দেখাচ্ছে। মান্থলি মানে আমি প্রতি মাসে মাসে যদি টাকাটা কিস্তিতে শোধ করতাম, কোন টাকা? এই যে 20,000 টাকা 9.5% হারে 6 বছর ধরে আমি শোধ করব। আমার এখানে এই যে 20,000 টাকা আমি লিখেছি, 9.5% লিখেছি, 6 বছর লিখেছি, এগুলোকে কিন্তু আমি পরিবর্তন করতে পারি, যেখানে কোনো সূত্র দেওয়া নেই। আমি 20,000 টাকাটা 25,000 টাকা যদি লিখতাম, তাহলে আমার সেই শর্তে সমস্ত কিছু আসতো। বা 9.5% টাকা যদি আমি শুধু 9% করতাম, তাহলে আমি সেই রকম ভাবে পেতাম রেজাল্ট। আমি এখানে আগের মতো, বা এই যে 6 বছর আছে, 6 বছরটাকে যদি আমি 5 বছর দেখাতাম, তাহলে রেজাল্ট চেঞ্জ হতো। আমি আপাতত আমি যেটা লিখেছিলাম সেটাই লিখি। 20,000 টাকা, এটা 9.5% আমি ধরেছিলাম, আর বছরটা মানে পিরিয়ডটা আমি 6 বছর ধরেছি। ইনস্টলমেন্টে মাসে মাসে শোধ করতে হলে যে সূত্রটা ব্যবহার করতে হয়, সেটা পেমেন্টের সূত্র, পিএমটি। আমরা করেছি আগে, জেনেছি। সমান পিএমটি, আমার সিনট্যাক্স দেওয়া আছে এখানে, সমান পিএমটি ফার্স্ট ব্র্যাকেট রেট, এনপিআর, পিভি। এগুলো প্রত্যেকটা মানে হচ্ছে, রেট বলতে ইন্টারেস্টকে বুঝছি, এনপিআর বলতে কিস্তি সংখ্যা, যতগুলো কিস্তি হবে, যেমন 6 বছরে কতগুলো কিস্তি হবে, যদি মাসে দিই তাহলে কতগুলো কিস্তি হবে, যদি কোয়ার্টারলি দিই তাহলে কতগুলো কিস্তি হবে, হাফ ইয়ারলি দিলে টোটাল কতগুলো কিস্তি হবে, ইয়ারলি দিলে কতগুলো কিস্তি হবে, এই কিস্তি সংখ্যাটা হচ্ছে এনপিআর। পিভি বলতে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বলতে এখানে 20,000 টাকা, আর এখানে এফভি লেখা আছে, এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু। আমার প্রেজেন্ট ভ্যালু নিয়ে দরকার, লিখলাম। তাহলে ইন্টারেস্ট ডিভাইডেড বাই 12, কারণ 12টা কিস্তি আছে। আমার 100 টাকার 1 বছরের সুদ 9 টাকা 50 পয়সা হলে 1 মাসের বার করতে হবে আমাকে, পিরিয়ড ইন্টু 12, কিস্তি সংখ্যাটা আমি এইভাবেই বার করব, লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট শেষ। আমি দেখতে পাচ্ছি আমার মাসে মাসে দিতে হবে 365 টাকা 49 পয়সা। মাইনাস কেন এসেছে? কারণ আমাকে পকেট থেকে দিতে হচ্ছে, আমি লোন করেছি, আমাকে প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে, তাহলে আমার কাছ থেকে ওটা চলে যাবে টাকাটা, তাই মাইনাস এখানে দেখাচ্ছে। এটা আমাকে করতে হয়নি, এক্সেল নিজে থেকেই করে দিয়েছে। তাহলে টোটাল পেমেন্ট আমি কত করলাম, সমান এই 365 টাকা 49 পয়সা ইন্টু 6 ইন্টু 12, কারণ মাসে মাসে আমাকে শোধ করতে হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাকে দিতে হয়েছে মোট 26,315 টাকা 55 পয়সা। আমি যদি একবারে দিয়েছিলাম, যখন আমি একবারে দিয়েছিলাম 20,000 টাকা, এই 6 বছর পরে টাকাটা শোধ করেছিলাম, তখন কিন্তু আমাকে দিতে হয়েছিল 31,400 টাকা। আমাকে কিন্তু এক্ষেত্রে দিতে হচ্ছে 26,315 টাকা 55 পয়সা। যেহেতু আমি প্রতি মাসে মাসে শোধ করেছি, তাহলে কিন্তু আমার কিছুটা শোধ আগেই হয়ে গেছে এবং সুদের হারটা অনেকটা কমে গেছে। কারণ আস্তে আস্তে যখন আমার সুদগুলো শেষ হয়ে গেছে, মানে একটা করে কিস্তি জমা দেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আমার দায়বদ্ধতাটা অনেকটা কমে গেছে। তাহলে এক্সেস পেমেন্ট কত টাকা করলাম? 20,000 টাকা যদি ঋণ নিতাম, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সেস পেমেন্ট এই টাকাটা হয়েছে, কিচ্ছু না, এই যে 26,315 টাকা 55 পয়সা থেকে 20,000 টাকাটা বিয়োগ দিয়েছি। নেক্সট, যদি কোয়ার্টারলি শোধ করতাম, তাহলে কিভাবে পেতাম? পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট ডিভাইডেড বাই 4, কারণ কোয়ার্টারলি মানে হচ্ছে বছরে 4টে কিস্তি হবে, 3 মাস অন্তর অন্তর আমাকে শোধ করতে হবে, পিরিয়ড ইন্টু 4, লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট শেষ। আমি দেখতে পাচ্ছি 1,102 টাকা 87 পয়সা করে কোয়ার্টারলি পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করলাম? ইন্টু 6 ইন্টু 4, কি দেখালাম? B7 বলতে এই যে 1,102 টাকা 87 পয়সা ইন্টু 6, অর্থাৎ পিরিয়ড ইন্টু 4। তাতে করে আমি বেশি দিলাম কিছুটা, আগের থেকে একটু বেশি টাকা লাগলো। আগে লেগেছিল 6,315 টাকা 55 পয়সা বেশি, সে জায়গায় এখন লাগছে 6,468 টাকা 93 পয়সা, যেহেতু আমার 3 মাস করে গ্যাপ হয়েছিল। অতএব সুদের টাকাটা কিছু টাকা করে জমা হয়েছে। সমান হাফ ইয়ারলি যদি পার করতাম, তাহলে সমান পিএমটি ফার্স্ট ব্র্যাকেট
ইন্টারেস্ট ডিভাইডেড বাই 2, কারণ বছরে দুটো কিস্তি, কমা পিরিয়ড ইন্টু 2, কমা লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট শেষ। আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমার লাগছে 2224 টাকা 80 পয়সা করে। মোট কত দিলাম? 2224 টাকা 80 পয়সা ইন্টু 6 ইন্টু 2। আমি ওই সেল অ্যাড্রেসগুলোতে কার্সারটা ক্লিক করলেই হবে, আমার অটোমেটিক চলে আসবে, আমাকে আলাদাভাবে 2224 টাকা 80 পয়সা লিখতে হবে না। ইয়ারলি যদি দিতাম তাহলে সমান পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট ডিভাইডেড বাই 1 লিখবো না, আমি শুধু ইন্টারেস্ট লিখলেই হবে, কারণ বাই 1 মানেও একই বিষয় হচ্ছে, কমা পিরিয়ড ইন্টু 1 লিখবো না, শুধু পিরিয়ডটা লিখলেই হবে, কমা লোন অ্যামাউন্ট, ব্র্যাকেট শেষ। আমি দেখতে পাচ্ছি 4525 টাকা 7 পয়সা করে ইয়ারলি দিতে হচ্ছে। মোট কত দিলাম? সমান 4525 টাকা 7 পয়সা ইন্টু 6, তাতে করে বেশি দিলাম 7150 টাকা 39 পয়সা। আমরা এখানে আগের যে পিএমটির ভিডিওটা দেখিয়েছিলাম টিউটোরিয়ালে, সেক্ষেত্রে বুঝিয়েছিলাম সেটা হচ্ছে যত আমার গ্যাপ বাড়বে, আমি যদি মাসে মাসে দিতাম তাহলে যে টাকাটা আমাকে শোধ করতে হতো প্রতি বছর দিলে তার থেকে বেশি শোধ করতে হবে, বেশ কিছুটা বেশি শোধ করতে হবে। এও ঘটনা যে যদি আমি একবারে সবটা শোধ করতাম, এখানে যেমন প্রতি বছরে বছরে শোধ করে আমার 27150 টাকা 39 পয়সা আমাকে মোট শোধ করতে হয়েছিল, কিন্তু যদি মাঝখানে একটা টাকাও না দিতাম তাহলে কিন্তু সুদে আসল মিলিয়ে আমাকে পেমেন্ট করতে হতো 31,400 টাকা। এইবার আমি আসল গল্পে যাব যে গোল সিকটা আমি তাহলে কোথায় ব্যবহার করব। ধরা যাক আমি এই যে টোটাল অ্যামাউন্ট যেটা পাচ্ছি 31,400 টাকা, আমি 31,400 টাকাটা আমি পেতে চাইছি, আমি চাইছি এই ঘরটা যেন আমার 40,000 টাকা হয়। তা 40,000 টাকা কি করে হবে? 40,000 টাকা হবে, আমি 40,000 টাকাটা যদি করতে চাই, অথচ আমার লোন অ্যামাউন্ট যদি সেই 20,000 টাকাই থাকে, রেট অফ ইন্টারেস্ট যদি 9.5% হয়, তাহলে আমাকে পিরিয়ড চেঞ্জ করতে হবে, অথবা পিরিয়ড যদি 6 বছরই থাকে তাহলে রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হবে। তাহলে আমি দেখে নিই লোন অ্যামাউন্ট, এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে সেই ঘরে কার্সারটাকে রাখবো, মাউস পয়েন্টারটা ওখানে নিয়ে যাবো এবং ওখানে ক্লিক করবো, তাহলে আমাকে নতুন করে সেল অ্যাড্রেসটা লিখতে হবে না। গোল সিকটা যেভাবে পাবো সেটা কিভাবে পাবো না, আমার এখানে যে উপরের বারগুলো আছে এখানে ডেটায় যাব, ডেটা থেকে আমি যাব হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে ক্লিক করব এবং এখান থেকে গোল সিকে যাব। গোল সিকে আমার সেট সেল B5 করাই আছে, কারণ B5 এ আমার 31,400 টাকা লেখা আছে। আমি চাইছি 31,400 টাকার জায়গায় আমি 40,000 টাকা পেতে চাইছি, যেটা পেতে চাইছি সেটা ট্রু ভ্যালুতে লিখব। আর বাই চেঞ্জিং সেলের ঘরে গিয়ে কি করব? বাই চেঞ্জিং সেলের ঘরে গিয়ে যেটা আমি পরিবর্তন করতে চাইছি, আমার ধরা যাক এখানে পরিবর্তন করতে চাইছি এই যে রেট অফ ইন্টারেস্টটা পরিবর্তন করতে চাইছি। নিশ্চয়ই 20,000 টাকা যদি আমার লোন অ্যামাউন্ট থাকে, তাহলে নিশ্চয়ই যদি আমার পিরিয়ডটা একই থাকে তাহলে রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হবে। আমি এখানে গিয়ে ওকে করে দিলাম, আমি দেখতে পেলাম কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি যদি আমার 16.67% সুদের হারে আমার কাজটা হতো তাহলে কিন্তু 40,000 টাকা পেতাম, এবং অবশ্যই সেক্ষেত্রে যেহেতু 20,000 টাকা আমার লোন অ্যামাউন্ট, আমাকে 20,000 টাকা সুদে বাড়াতে হবে। আমি এই শর্ত যদি আমার পছন্দ হয় তাহলে ওকে করব। অন্য আরো একটা কিছু দেখাতে চাইছি, আমি চাইছি যদি আমার এই 9.5%টা ফিক্স থাকতো, লোন অ্যামাউন্ট ফিক্স থাকতো, এবং আমি এই যে জায়গাটা টোটাল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে আমি 40,000 টাকায় রাখতে চাইছি, তাহলে আমি আবার একবার দেখাবো এটাকে 40,000 টাকা রাখতেই চাইলাম, কিন্তু আমি চেঞ্জিং সেল করতে চাইছি আমি বছরে, নিশ্চয়ই বছরটা পরিবর্তন হবে। তো বছরটা কিভাবে পরিবর্তন? আমি যদি বাদ বাকিগুলো একই রাখি তাহলে বছরটা পরিবর্তন হবে। আমি দেখতে পাচ্ছি যে যদি আমি এই লজিকটা পেতে চাই তাহলে কিন্তু আমার ওই 3.5 আমি পার্সেন্টেজ যদি না পরিবর্তন করি, রেট অফ ইন্টারেস্ট যদি পরিবর্তন না করি, তাহলে পিরিয়ড কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল লজিকটা? আমি বললাম এগুলোর একটাও করব না। এবার আমি অন্য লজিকে যাচ্ছি যার সঙ্গে পিএমটির একটা সম্পর্ক আছে।
আমি পিএমটি তে বুঝেছিলাম যে কিস্তির হারটা কত, আমাকে কিস্তিতে কত টাকা করে দিতে হবে, কোনো একটা পেমেন্ট মাসে যদি শোধ করি তাহলে 365 টাকা 49 পয়সা করে দিতে হবে। আমি 365 টাকা 49 পয়সা এইভাবে দেবো কি করে? কারণ প্রথম কথা 49 পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় প্রতি মাসে, তাহলে আমাকে একটা রাউন্ড ফিগারে আসতে হবে শোধ করার জন্য। তো আমি যদি ক্যাশে পেমেন্ট করি তাহলে আমাকে তো রাউন্ড ফিগারে আসতেই হবে। আমি হয় এখানে আমাকে 350 টাকা দিতে হবে, কিংবা 365 টাকা দিতে পারি, বা 400 টাকা দেবো, বা 375 টাকা দেবো। এই লজিকে আমাকে বুঝতে হবে। এখন আমি যদি মনে করি যে 365 টাকা না দিয়ে আমি 350 টাকা করে যদি মাসে মাসে দিতাম, তাহলে আমি কি পেতাম? তাহলে বোঝা যাচ্ছে যে আমার যদি বাদ বাকিগুলো একই থাকে, 9.5% থাকে একই, পিরিয়ডও একই থাকে, তাহলে এই 365 টাকা 49 পয়সার জায়গায় যদি 350 টাকা করে দিই, নিশ্চিতভাবে আমি লোনটা এত টাকা পাবো না, মানে 20,000 টাকা পাবো না, তার থেকে কম টাকা পাবো। আবার যদি আমি 365 টাকা 49 পয়সার জায়গায় আমি যদি 400 টাকা করে মাসে দিতাম, তাহলে নিশ্চিতভাবে 20,000 টাকার থেকে বেশি লোন পেতাম, যেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট বা পিরিয়ড একই আছে। তো আমি চাইছি যে এই যে ইনস্টলমেন্ট, আমি এই ইনস্টলমেন্টটা মান্থলি রেখেছি, আমি কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা ইয়ারলি কেউ বাঁচতে পারতাম যে আমি কোনটাকে নেবো। আমি আমার সামর্থ্য আছে আমি 3 মাস অন্তর অন্তর টাকা দিতে পারবো, তখন আমি এই 1102 টাকা 87 পয়সাটা থেকে ক্লিক করবো। আমি বলবো যে হ্যাঁ আমি মাসে মাসে 1100 টাকা করে দিতে পারবো, কিন্তু ওই 2 টাকা 87 পয়সা আমি দিতে পারবো না। তাহলে কি হবে রেজাল্ট, সেটাও কিন্তু এই গোল সিক থেকে বোঝা যায়। আমি প্রথমে মাসটাকেই দেখছি। তো মাসের ঘরে গিয়ে এই মান্থলি যে ইনস্টলমেন্ট আছে এখানে গিয়ে কার্সারটাকে ক্লিক করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই ঘরটার নাম হচ্ছে B6। আমি এখানে অ্যাড্রেস বাটনে আমি দেখতে পাচ্ছি যে সেলটার অ্যাড্রেসটা কি। এবার সেই ডেটা থেকে যাব কোথায়, এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে গিয়ে ক্লিক করলাম, গোলসেকে গেলাম। গোলসেকে আমার সেট সেল B6 করাই আছে, নাহলে কি করতে হতো, আমার যদি এখানে ক্লিক না করে আমার যদি এই জায়গায় ক্লিক করা থাকতো, তাহলে আমাকে কি করতে হতো, আমাকে এখানে গিয়ে গোলসেকে যেতে হতো, প্রথমে এই D3 টাকে আমাকে চেঞ্জ করে আমাকে এখানে গিয়ে ক্লিক করতে হতো, তাহলেও কিন্তু একই জিনিস আসতো। আমি এখানে ক্লিক করেছিলাম বলে আমার এই ডাইরেক্ট আমার জায়গাটা চলে আসলো, আমার এটাতেই সুবিধা হবে। টু ভ্যালুর জায়গায় আমি বললাম 350 টাকা করে দেবো। আমাকে এখানে যদি যেহেতু এখানে -365 টাকা 49 পয়সা আছে, আমি অবশ্যই -350 টাকা লিখবো। যদি মাইনাস না লিখতাম তাহলে কিন্তু এই যে লোন অ্যামাউন্ট, এই লোন অ্যামাউন্টের আগে কিন্তু মাইনাস চলে আসতো। এবার বাই চেঞ্জিং সেল, কোন সেলটা পরিবর্তন হবে? যদি আমি এই টাকাটা পরিবর্তন করি আর বাদ বাকিগুলো যদি ফিক্সড রাখি, তাহলে কিন্তু আমার লোন অ্যামাউন্টের ঘরটা পরিবর্তন হবে। আমি জাস্ট এই ঘরে গিয়ে ক্লিক করব, অথবা B1 জাস্ট টাইপ করে দেবো, তাহলেও হবে। আমি এখানে গিয়ে ওকে করে দেবো। যেই ওকে করলাম অমনি কিন্তু আমার পরিবর্তনটা আমি দেখতে পেলাম। যদি এই যে 350 টাকা করে মাসে আমি শোধ করতাম, তাহলে আমি লোন কিন্তু 20,000 টাকা পেতাম না, 19,152 টাকা 17 পয়সা পেতাম। আমার এই শর্ত পছন্দ হলে ওকে করব, না শর্ত পছন্দ হলে আমি ক্যান্সেল করব। আমি ক্যান্সেল করলাম। আমি বললাম কোয়ার্টারলি বা যে কোনো একটা আমি দেখতে চাইছি, আমি কোয়ার্টারলিটা দেখতে চাইছি, যে 1102 টাকা 87 পয়সা না দিয়ে আমি ধরা যাক 1100 টাকা করে দিলে কি পেতাম। হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে গোলসেকে যাব। আমার সেট সেল করাই আছে B7 কেন না, এই অ্যাড্রেসটা আছে। টু ভ্যালুর জায়গায় গিয়ে লিখলাম 1100 টাকা -1100, বাই চেঞ্জিং সেলের ঘরে গিয়ে লোন অ্যামাউন্ট, এখানে গিয়ে ওকে, জাস্ট ওকে। আমি দেখতে পাচ্ছি পুরো পরিবর্তন মানে এখানে শুধু একটা আধা ঘর পরিবর্তন, সবকটা ঘরেই মোটামুটি পরিবর্তন হয়ে গেছে। আমার যে দুটো ফিক্সড ঘর ছিল সে দুটো হচ্ছে 9.5% আর 6, এই দুটোকে আমি ফিক্সড রেখেছিলাম, বাদ বাকি সব আমার পরিবর্তন হয়ে গেছে। আমি যে শর্তটা পছন্দ করব সেই শর্তটা কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। তাহলে এখানে বোঝা গেল গোলসেক কথাটার অর্থ সঙ্গে এটা মিললো কিনা। গোল কথার অর্থ হচ্ছে লক্ষ্য, আর শেক কথার অর্থ হচ্ছে তল্লাশি বা জানা। আমি যদি আমার এই শর্ত পছন্দ হয় আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে আমার এই যে এক্সেলের যে প্রবলেমটা ছিল গোলসেক, সেটা সমাধান হলো। আমি এখানে ডেটা পরিবর্তন করতে পারি, আমি এখানে আবার 20,000 টাকা লিখতে পারি, তাহলে আবার পরিবর্তন হয়ে যাবে। আমি যদি এখানে 20,000 টাকা আবার লিখে দিই,
তাহলে কি হবে, আবার পরিবর্তন হয়ে যাবে। আমি 9.5% না করে 8.5% করলাম, ওকে, সব পরিবর্তন হয়ে গেল। আমি যে কোনো ডেটা আমি পরিবর্তন করতে পারি এই গোলসিক থেকে, এবং অন্যটাও আমি জানতে পারি। সমস্ত কাজটা হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই এই কাজটাকে সেভ করব। সেভ করতে গেলে কি করব, সেভ অ্যাজ থেকে এক্সেল 97-2003 ওয়ার্কবুক যেটা আছে এখানে করলে পরে একটা সুবিধা হবে। এটাতে আমি একেবারে লোয়ার ভার্সন থেকে আপার ভার্সন পর্যন্ত যে কোনো সফটওয়্যারে আমি কাজটাকে চালাতে পারবো। ক্লিক করলাম, একটা ফাইল নাম দেবো। আমার এখানে একটা ফাইল নাম দেওয়াই আছে, আমি নতুন করে একটা ফাইল নাম দেবো, ধরা যাক গোলসিক 1 ফাইল নামটা দিচ্ছি। আমি দেখে নেবো কোন জায়গায় কাজটা করছি। আমার এখানে ডকুমেন্টসের আন্ডারে সেভ করেছি, জাস্ট সেভ করে দেবো। এইভাবে আমি গোলসিকটা করলাম। গোলসিক আরো একটা ভাবে করা যেতে পারে, যেটা হচ্ছে ধরা যাক কিছু সাবজেক্ট আছে আর কিছু মার্কস আছে। এখানে দেখাচ্ছি যে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এরকম করে কিছু সাবজেক্টের পাশে পাশে মার্কসগুলো লেখা আছে। আমরা ধরতে পারি এটার অ্যাভারেজ কত। অ্যাভারেজ হচ্ছে আমরা এইভাবে পার্সেন্টেজও করতে পারি, সমান AVERAGE ফার্স্ট ব্র্যাকেট, অ্যাভারেজ বার করার সূত্র এটা, ব্র্যাকেট ক্লোজ, নিচেই সিনট্যাক্স ব্র্যাকেট ক্লোজ, এন্টার করলে পরে আমি দেখতে পাচ্ছি 77.85714 এটা অ্যাভারেজ দেখাচ্ছে। এখন আমার মনে হলো যে আমি এই অ্যাভারেজটা রাখতে চাইছি না। আমি যদি এটাকে 80% পেতে চাইতাম, অ্যাভারেজে 80 রাখতে চাইতাম, তাহলে আমি ইংলিশে কত পেলে আমার 80 হতো, বা বাংলায় কত পেলে আমার 80 হতো। তো সেটা করার জন্য আমরা সেই ডেটাতে যাব। ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস গোলসেক, সেট সেল করাই আছে B9 এর ঘর। এটা টু ভ্যালুর জায়গায় লিখবো 80 না হয় 85 হতে পারতো, যেটা আমার প্রয়োজন। এবং চেঞ্জিং সেল, কোন ঘরটা চেঞ্জ করতে হবে আমাকে, আমি যে কোনো একটা ঘর চেঞ্জ করতে পারি। আমি ধরা যাক বেঙ্গলি বা ইংলিশ, আমি ইংলিশের ঘরটাই চেঞ্জ করলাম, জাস্ট ওকে। আমি দেখতে পাচ্ছি এখানে যে 75 যদি পেতাম তাহলে আমি অ্যাভারেজ 80 রাখতে পারতাম। আমি এটা যদি আমার এই শর্ত পছন্দ হয় তাহলে ওকে করে দেবো। নিশ্চয়ই বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করলাম। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক করুন, গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।